প্রিয় ছাত্রীরা, সবাই ভালো আছো? আজ আমি তোমাদের শব্দ ভাণ্ডার এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। শব্দ ভাণ্ডার অর্থাৎ শব্দ এবং ভাণ্ডার এই দুটো বিষয়ে আমরা জানব। শব্দ কি, শব্দ কিভাবে এসেছে, শব্দ কিভাবে তৈরি হয়, শব্দ বাক্যে কিভাবে ব্যবহৃত হয়, এসব আমরা জানি। এগুলো ছোট থেকেই জানি, এগুলো আমাদের জানা জায়গা, সেই জায়গায় আমি কিছু বলছি না। আর ভাণ্ডার মানে যেখানে শব্দ সংগৃহীত থাকে বা শব্দগুলো আছে, সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো লেখার, কথা বলার, ভাবনা করার এসবের প্রয়োজনে আমরা ব্যবহার করি। আমরা এই শব্দ ভাণ্ডার আলোচনা করতে গেলে আমরা কতগুলো বিষয় জানি, সেই বিষয়টাকে আমাদেরকে একটা জায়গায় একত্রিত করতে হবে বা একসঙ্গে করতে হবে। সেটা কি, আমরা যে কথা বলছি, এখন আমি কথা বলছি বা আমরা প্রত্যেকে নিজেদের কথা বলি, নিজেদের কাজকর্ম করি, অর্থাৎ আমরা ভাব বিনিময় করি। এই ভাব বিনিময় করি কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে। আর এই ভাষা আমরা জন্মসূত্রেই পেয়েছি, অর্থাৎ আমরা জন্মের পর থেকে আমরা নিজেরা নিজেদের ভাবে কথা বলি, কথা বলতে শিখি এবং সেভাবেই আমরা চলি। আমরা মানুষ, আমরা প্রত্যেকে সামাজিক জীব। আর সমাজবদ্ধ মানুষ, আমরা আমাদের ভাবনাকে আদান প্রদান করার জন্য কার মাধ্যমে করি? সেটা আমরা ভাষার মাধ্যমে করি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই। একটা লতা জাতীয় উদ্ভিদ, সে কি করে? একটা অবলম্বন নিয়ে উঠতে পারে, না হলে কিন্তু সে উঠতে পারে না। মানুষ তেমনি ভাব বিনিময় করে বা কথা বলে, সেই কথা বলাটা কিন্তু ভাষার মাধ্যমে। তাহলে ভাষা হলো আমাদের চিন্তার বাহন। আমরা কি বলছি, কি করছি, কি ভাবছি, সেটা বোঝাবার জন্য আমরা ভাষা ব্যবহার করছি। এটা ভাবেরও বাহন বা আমাদের সম্পর্কের যিনি সূত্র, সেই ভাষা। তাহলে এই ভাষা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় বা অপরিহার্য একটা বিষয়। এই ভাষা মানুষকে অন্য প্রাণীর থেকে মানুষ যে আলাদা, সেটা আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে বা পার্থক্য সৃষ্টি করেছে। আমরা যে জড় নই, আমরা যে অন্য পশুদের থেকে বা অন্য জীবজন্তুর থেকে আলাদা, সেটা কিন্তু আমাদের এই ভাষার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। বা আমরা বুঝতে পারি নয়, আমরা তাদের থেকে আলাদা, সেটা আমরা এইভাবেই প্রকাশ করি। অর্থাৎ আমরা বলতে পারি মানুষ তার আদি পশুত্ব, অন্ধত্ব, জড়ত্ব, জীর্ণতা এগুলি কিন্তু ভাষার মাধ্যমে মুক্তি পেয়েছে। তাহলে আমরা আরও একটু এগিয়ে তাহলে কি ভাবতে পারলাম? যে কোনো ভাষার শক্তি নিহিত থাকে কোথার মধ্যে? আমরা যে প্রতিনিয়ত এত কথা বলছি, এত শব্দ ব্যবহার করছি, সেটা কিন্তু আমাদের বাংলা শব্দ ভাণ্ডার থেকে নিয়েছি। বাংলা শব্দ ভাণ্ডার কি, তার মধ্যে শুধুমাত্র বাংলা শব্দ না আর কি ব্যাপার, সেই বিষয়টা আমরা বুঝব। তাহলে এই শব্দ ভাণ্ডার, শব্দ কোথা থেকে নিচ্ছি বা তার শক্তি কোথায় নিহিত আছে? শব্দ ভাণ্ডারের মধ্যেই নিহিত আছে। যে ভাষার শব্দ ভাণ্ডার যত বেশি সমৃদ্ধ, সেই ভাষা তত বেশি উচ্চ বা ঐশ্বর্যতা সেই ভাষার মধ্যে রয়েছে। আমাদের যে প্রাচীন জনগোষ্ঠী, আমাদের মানে ভারতবর্ষের যে প্রাচীন জনগোষ্ঠী, সেটা কি? দ্রাবিড়, অস্ট্রিক, কোল, ভিল, সাঁওতাল প্রমুখ অনার্য যে ভাষা, সেই ভাষা থেকে, অনার্যদের ভাষা থেকে আমাদের ভাষার মধ্যে এসেছে। বাংলা শব্দের মধ্যে সেই ভাষার প্রকাশ ঘটেছে। আবার বিদেশি শক্তি আমাদের সাম্রাজ্য বিস্তার করেছিল। বিদেশি শক্তি বহু দিন যাবৎ আমরা তার জন্য শোষিত হয়েছিলাম, বঞ্চিত হয়েছিলাম। সেই বিদেশি শক্তির কাছ থেকে আমরাও প্রচুর শব্দ আমরা পেয়েছিলাম আমাদের মাতৃভাষার মধ্যে বা বাংলা ভাষার মধ্যে, তার প্রবেশ ঘটেছিল।
এরপরে আমরা দেখব শুধুই যে বিদেশি শক্তি বা প্রাচীন জনগোষ্ঠী এসব নয়, এছাড়াও আমরা ইংরেজি, ফরাসি, ল্যাতিন এই সমস্ত ভাষা থেকেও আমরা আমাদের শব্দভাণ্ডারে নানান ভাষা পেয়েছি। আর আজকের যে বাংলা শব্দভাণ্ডার, সেই বাংলা শব্দভাণ্ডার বিশ্বের বৃহত্তম শব্দভাণ্ডারের মধ্যে যে পৌঁছেছে, সেটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। এরপরে আসব আমরা তুর্কি আক্রমণের কথায়। আমরা ইতিহাসে তুর্কি আক্রমণের সময় পেয়েছি বা তুর্কি যুগ আমাদের এখানে ঘটেছে, সেখান থেকে আমরা ফার্সি শব্দ পেয়েছি। আর ফার্সি শব্দের সূত্র ধরেই আমরা আরবি, পর্তুগিজ, ওলন্দাজ এসব শব্দ আমাদের বাংলা শব্দভাণ্ডারের মধ্যে এসেছে। এছাড়াও আমরা দেখব ভারতীয় ভাষা পরিবার, যেমন পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি এইসব ভাষা থেকেও বাংলা ভাষা আমাদের ভাষার মধ্যে এসেছে, বাংলা ভাষার মধ্যে এইসব শব্দ এসেছে। তাহলে আমরা বিভিন্নভাবে আমাদের মাতৃভাষার সমৃদ্ধ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই শব্দভাণ্ডারের বৈচিত্র্য বা প্রাচুর্যের মধ্যে জাতির প্রগতি নির্ভরশীল। আর এই শব্দভাণ্ডারের মধ্যে জাতির সৃষ্টি, সভ্যতা ও আচার আচরণবিধি নিহিত রয়েছে। তাহলে বাংলা শব্দভাণ্ডারকে তাহলে আমরা যেটুকুন আলোচনার মধ্যে এলাম, সেই আলোচনার মধ্যটুকুন থেকে আমরা তাহলে বাংলা শব্দভাণ্ডারকে আলোচনার সুবিধার্থে আমরা কতগুলো ভাগে ভাগ করব। প্রথমে বাংলা শব্দভাণ্ডারকে আমরা দুটো ভাগে ভাগ করব। সেই দুটো ভাগ হচ্ছে, একটি হচ্ছে মৌলিক শব্দ আর একটি হচ্ছে আগন্তুক শব্দ। এই মৌলিক শব্দ এবং আগন্তুক শব্দ সম্পর্কে জানব। তার পাশাপাশি আমরা দেখব মিশ্র বা সংকর শব্দ। এই মৌলিক শব্দ কি বা মৌলিক শব্দের আর কি ভাগ, আমরা এই মৌলিক, আগন্তুক বা মিশ্র বা সংকর শব্দ এগুলো একসঙ্গে নয়, এক একটা অংশ পরপর করে আমরা ধীরে ধীরে আলোচনা করব। এই মৌলিক শব্দ কি, মৌলিক শব্দের কতগুলো ভাগ, সেগুলো আমরা জানব। মৌলিক কথাটার অর্থ আমরা জানি যে মৌলিক কথাটা কোথা থেকে এসছে, মূল শব্দ থেকে মৌলিক শব্দের উৎপত্তি হয়েছে। মৌলিক শব্দ বলতে আমরা বুঝব ভাষার মূল বুনিয়াদ বা ভিত তৈরি করে যে শব্দ, তাকে আমরা মৌলিক শব্দ বলবো। তাহলে আমরা কি বলবো, যে মৌলিক শব্দ বা ভাষার মূল বুনিয়াদ তৈরি করছে যে শব্দ, সেই শব্দকে মৌলিক শব্দ বলবো। এই মৌলিক শব্দ কি, তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম আর তদ্ভব, তিনটে ভাগ আমরা বললাম। তাহলে কি বললাম, তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব। এবারে আমরা যাব তৎসম। তৎসম কি, ত খণ্ডত দন্তস ম শব্দটা। এই তৎসম শব্দের অর্থ কি, তৎ অর্থাৎ সেই বা সংস্কৃত, আর সম শব্দের অর্থ হচ্ছে সমান। তাহলে কি হলো, তৎসম শব্দের অর্থ হলো সংস্কৃতের সমান। তাহলে আমরা এই তৎসম শব্দ কাকে বলে বা তৎসম শব্দের যদি আমরা একটা সংজ্ঞা নিরূপণ করতে চাই, তাহলে আমরা কি বলবো, যে বাংলা শব্দভাণ্ডারে যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে বা অবিকৃত রূপে সরাসরি বাংলা শব্দভাণ্ডারে এসেছে এবং এখনও সেটা অবিকৃতভাবে রয়েছে, মানে তার কোনোরূপ কোনো বিকৃতি বা পরিবর্তন ঘটেনি, তাকেই আমরা বলবো তৎসম শব্দ। যেমন আমরা তৎসম শব্দ নদী, মুনি, কর্ণ, আমরা আমাদের যে ক্লাসের যে বাংলা ব্যাকরণ বই আছে, সেই ব্যাকরণ বইয়ে আমরা শব্দভাণ্ডার এই অধ্যায়টাকে যদি আমরা খুলে দেখি, সেখানে আমরা প্রচুর তৎসম শব্দের উদাহরণ আছে, সেগুলো আমরা দেখব। এক কথায় আমরা বলতে পারি
মোট যে শব্দ ভাণ্ডার, বাংলা শব্দ ভাণ্ডার, তার প্রায় 44% শব্দ কিন্তু তৎসম শব্দ থেকে এসেছে। অর্থাৎ আমরা আরও বলতে পারি যে এই তৎসম শব্দ একটা সংখ্যাগরিষ্ঠভাবে বাংলা শব্দ ভাণ্ডারে রয়েছে। তাহলে আমরা প্রথমেই বললাম যে মৌলিক শব্দের প্রথম ভাগটা তৎসম শব্দ। কি বললাম? যে এটা বাংলা শব্দ ভাণ্ডারে সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে, অর্থাৎ কোনোরূপ কোনো পরিবর্তন না ঘটে সরাসরি বাংলা ভাষায় এসেছে, তাকে আমরা তৎসম শব্দ বললাম। এরপরে আমরা বলবো যে এই তৎসম শব্দ সংখ্যাগরিষ্ঠ। এই জায়গাটা একটু আমরা খেয়াল করব যে তৎসম শব্দ সংখ্যাগরিষ্ঠ হলেও বাংলা শব্দ ভাণ্ডারে বা বাংলা শব্দ ভাণ্ডার না, বাংলা সাহিত্যে এর প্রভাব কমছে কেন? বলা হচ্ছে যে সাধু ভাষায় আমরা দেখছি যে সাধু ভাষার ব্যবহার সাহিত্যে দিনকে দিন কমে যাচ্ছে। তাহলে তৎসম শব্দের ব্যবহারও তত কমছে। সেই জায়গাটা কে দখল করছে? মানে সাহিত্যে তৎসম শব্দের ব্যবহারের পরিবর্তে কি শব্দ ব্যবহার করা হচ্ছে? সেখানে আমরা দেখছি অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দের ব্যবহার আমরা বেশি দেখছি। আবার দেখা যাচ্ছে যে তৎসম শব্দের বানান থাকছে কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কিছুটা বিকৃত ঘটছে। যেমন বাংলা বর্ণে অ আ, সেই অটা কখনো কখনো ও হিসেবে ঔষধ, ওল, ওজন যে বানান সেই অটা ওতে রূপান্তরিত হচ্ছে। মানে আমরা যখন ব্যবহার করছি তখন আমরা অটা ও হিসেবে রূপান্তরিত। যেমন একটা দুটো কথা বলি, যেমন অবিনাশ, বয় হর্ষইকার, দন্ত নয় আকার, তালবস্য, অবিনাশ। কিন্তু আমরা যখন উচ্চারণ করছি তখন আমরা বলছি অবিনাশ, বিনাশ। বা অতুল, তয় হর্ষকার ল, অতুল। কিন্তু আমরা যখন বলছি অতুল। এইরকম আবার কিছু কিছু জায়গায় আমরা দেখব হলন্ত বা ব্যঞ্জনান্ত হয়ে উচ্চারিত হচ্ছে। জল, জল, পথ, পথ, এইরকম। তাহলে আমরা এই তৎসম শব্দের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তৎসম শব্দ সাহিত্যে কেন তার প্রভাব কমছে বা কি কারণ একটুখানি আমরা মাথায় রাখলাম। তাহলে এর আগে আমরা কি পড়লাম? তৎসম শব্দ। এরপরে আমরা বলছি অর্ধ তৎসম শব্দ। তাহলে আমাদের এই অর্ধ তৎসম কথার মধ্যেই আমরা এই অর্ধ তৎসম কথার ব্যাখ্যাটা পেয়ে যাচ্ছি কি, যে সকল শব্দ কি হচ্ছে বাঙালি উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত হচ্ছে বা রূপান্তরিত হচ্ছে, পুরোটা হচ্ছে না, অল্প বিস্তর, তাদের অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। আরেকটা শব্দ বললাম অর্ধ তৎসম বা ভগ্ন, ভগয়দন্তন্য, ভগ্ন তৎসম শব্দ বলা হচ্ছে। যেমন ঘৃণা, ঘয় রিকার মূর্ধন্যয় আকার, ঘৃণা, সেটা থেকে আমরা কি বলছি? ঘেন্না। গৃহিণী, গয় রিকার, হয় হর্ষইকার, দন্তনয় দীর্ঘইকার, গৃহিণী, সেটাকে আমরা বলছি গিন্নি। কৃষ্ণ, কয়রিকার মধ্যাহ্ন, কৃষ্ণকে আমরা বলছি কেষ্ট। এরকম আমরা বইতে অনেক উদাহরণ আছে, উদাহরণগুলো দেখব। আমি সংজ্ঞাগুলো আলোচনার সঙ্গে সঙ্গে কয়েকটা করে উদাহরণ তোমাদেরকে বলছি। তাহলে আমরা কি বললাম? অর্ধ তৎসম শব্দ। তাহলে যে সকল তৎসম শব্দ বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তর বিকৃত বা রূপান্তরিত হচ্ছে, অল্প বিস্তর, তাকেই আমরা বলছি অর্ধ তৎসম শব্দ। এরপরে আমরা বলছি তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ, দয় ভ ব, তদ্ভব শব্দ।
তৎ কথার অর্থ সেই, আর ভব মানে জাত বা উদ্ভূত, জাত বা উদ্ভূত। তাহলে যে সকল শব্দ সংস্কৃত শব্দ প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে তাদেরকে বলা হচ্ছে তদ্ভব শব্দ, প্রাকৃতজ শব্দ। আবার অনেক সময় বলা হচ্ছে প্রাকৃতজ শব্দ। এই প্রাকৃতজ শব্দ নিয়ে আমি পরে বলছি। তাহলে আমরা তদ্ভব কথার অর্থ কি জানলাম। তদ্ভব, ত দয় ভ ব। তদ্ভব, তৎ অর্থাৎ সেই বা সংস্কৃত, ভব ভব অর্থাৎ জাত অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে যে সকল সংস্কৃত শব্দ প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে তাদেরকে আমরা বলবো তদ্ভব শব্দ। আর প্রাকৃতজ শব্দ কি? প্রাকৃতিক নিয়মে বিবর্তিত হয়ে সংস্কৃত ভাষায় তাকে বলা হচ্ছে প্রাকৃত শব্দ। প্রাকৃত শব্দের অপর নাম তদ্ভব। যেমন মৃত্তিকা, ময়রিকার তয় তয় হস্যইকার কয়াকা, মৃত্তিকা, মোট্টিয়া, ম টয় টয় হস্যইকার আ মোট্টিয়া, সেখান থেকে হয়েছে মাটি। উদ্ধার, হস্য দয় ধয় আকার র, উদ্ধার সংস্কৃত শব্দ, সেখান থেকে প্রাকৃতের মধ্য দিয়ে গেছে উধার, হস্য ধয়াকার র উধার, সেখান থেকে এসেছে বাংলায় ধার। অমৃত সংস্কৃত, অময়রিকার তো অমৃত, সেখান থেকে অময়সিকার অমি অ, সেখান থেকে অমি আ, অময়সিকার অন্তস্থ আকার। আমি এগুলো তোমাদেরকে লিখে দিলাম না, যে এগুলো আমাদের বইতেই আছে। আমরা বইগুলো খুললে, আমরা একটু খেয়াল করলে এগুলো জানতে পারবো। তাহলে আমরা মৌলিক শব্দের তিনটে ভাগ, সেটা হচ্ছে কি তৎসম, অর্ধ তৎসম এবং তদ্ভব। এরপর আমরা যাব এই তদ্ভব শব্দের একটা ভাগের মধ্যে যাব, সেটা কি যে রূপান্তরিত তদ্ভব শব্দ। ভারতীয় বা অভারতীয় জাতির কিছু কিছু শব্দ সংস্কৃত ভাষায় গৃহীত হয়েছিল। পরবর্তীকালে ওই জাতীয় শব্দ তদ্ভব শব্দের মতো প্রাকৃত বা অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে, তাকেই রূপান্তরিত তদ্ভব শব্দ বলছে। তাহলে কি হলো? ভারতীয় বা অভারতীয় জাতির কিছু কিছু শব্দ সংস্কৃত ভাষায় আগেই গৃহীত হয়েছিল। পরবর্তীকালে সেই সংস্কৃত শব্দ তদ্ভব শব্দের মতো, তদ্ভব যেমন কিভাবে তৈরি হয়েছে, প্রাকৃত বা প্রাকৃত অপভ্রংশের মধ্য দিয়ে এসেছে, ঠিক একই রকমভাবে এই ভারতীয় বা অভারতীয় শব্দ, জাতীয় শব্দগুলো পরিবর্তিত বা রূপান্তরিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে এসছে, একে রূপান্তরিত তদ্ভব শব্দ বলছে। আমরা এই ক্লাসে তাহলে মৌলিক শব্দ সম্পর্কে কিছুটা জানলাম। এই মৌলিক শব্দের পরে আমরা এই যে ভারতীয় অভারতীয় ভারতীয় বা অভারতীয় জাতির যে কিছু শব্দ, অর্থাৎ রূপান্তরিত তদ্ভব শব্দ কি, সেই জায়গা থেকে আমরা পরের ক্লাসে আলোচনা শুরু করব। ভালো থেকো সবাই।